ওয়েলকাম অল। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। দেখো আজ আরআরবি রেলের গ্রুপ ডি ক্লাস নম্বর 11 করাবো। একটা হচ্ছে বুস্টার ক্লাস। এখানে কিন্তু সমস্ত ধরনের জিকে এবং অন্যান্য যে সমস্ত ইম্পর্ট্যান্ট তথ্য কিন্তু আমি এখানে দেব, কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ বাংলায়। আর এর আগে আমি 10টা ক্লাস করিয়েছি, অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি ভিডিওটি। দেখো, প্রথম প্রশ্ন দেখো যে আকারের ক্ষেত্রে ভারত কততম দেশ। ঠিক আছে, মানে আকারের মানে হচ্ছে আয়তনে প্রথম, ষষ্ঠ, সপ্তম না অষ্টম। এটা উত্তর আসবে কিন্তু সপ্তম। দেখো, ভারতের মোট এলাকা প্রায় হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার। বিশ্বের সবচেয়ে বড় দেশগুলো যে তালিকা সেটা দেখে নেব। দেখো, সবার প্রথমে হচ্ছে রাশিয়া, তারপর হচ্ছে কানাডা, তারপর হচ্ছে চীন, 4 নম্বরে হচ্ছে যুক্তরাষ্ট্র, 5 নম্বরে ব্রাজিল, 6 নম্বরে অস্ট্রেলিয়া এবং 7 নম্বরে হচ্ছে ভারত। তাহলে এই যে লিস্টটা, এই লিস্টটা কিন্তু অবশ্যই নোট ডাউন করো। তারপরে দেখো, তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত। তৃতীয় কক্ষপথে 15, 16, 24 না 18? এটা হচ্ছে 18। সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n²। এন হলো কক্ষপথের সংখ্যা। তাহলে আমরা জানি 2n² ফর্মুলা। এন হচ্ছে তৃতীয় কক্ষপথ বলেছে, মানে এন এর মান হচ্ছে 3। 3 স্কোয়ার কত? 9। 9 × 2 মানে সমান সমান হচ্ছে কত? হচ্ছে 18। অর্থাৎ 18 হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখো, সূর্যের কোন রশ্মি ত্বকের ক্যান্সারের জন্য দায়ী? লাল রশ্মি, কালো রশ্মি, গামা রশ্মি না অতিবেগুনি রশ্মি? এটার অ্যান্সার হয়ে যাবে অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মির জন্যই কিন্তু সূর্যের যে এই ক্যান্সার হয় ত্বকের। এবার হচ্ছে সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি, বিশেষ করে ইউভি আল্ট্রাভায়োলেট বি রশ্মি এবং হচ্ছে আল্ট্রাভায়োলেট সি রশ্মি, এটা হচ্ছে ত্বকের ক্যান্সারের জন্য দায়ী। তোমাদের যদি দিয়ে দেয় যে স্পেসিফিকভাবে, তাহলে কিন্তু আল্ট্রাভায়োলেট বি রশ্মি এবং সি রশ্মি এই দুটো। তারপরে দেখো, আল্ট্রাভায়োলেট এ রশ্মি হচ্ছে ত্বকের বয়স বাড়ায় এবং গভীর ক্ষতি করে। এবার হচ্ছে আল্ট্রাভায়োলেট বি রশ্মি, এটা এ রশ্মি, এটা বি রশ্মি হচ্ছে ডিএনএ ক্ষতিগ্রস্ত করে, ত্বকের ক্যান্সারের প্রধান কারণ। আর সি রশ্মি সবচেয়ে বিপজ্জনক, তবে সৌভাগ্যক্রমে এটি পৃথিবীর ওজোন স্তর দ্বারা শোষিত হয়। মানে আল্ট্রাভায়োলেট সি রশ্মি। আল্ট্রাভায়োলেট বি রশ্মি সাধারণত ত্বকের কোষের ডিএনএ ক্ষতি করে, যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তোমাদের যদি আলাদা করে দিয়ে দেয় তাহলে সেই জন্য তোমাদের কিন্তু দিয়ে দিলাম। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ভারতের জিএসটি কবে চালু হয়, মানে কবে থেকে জিএসটি লাগু হয়? 1 জুলাই 2017 না 1 আগস্ট 2016, 26 জানুয়ারি 2015 না 1 জুলাই 2013? এটার উত্তর হয়ে যাবে 1 জুলাই 2017 সালে। আইন ভিত্তি করে ভারতের সংবিধানের 101তম সংশোধনী আইন 2016 সালে কিন্তু এটা পাশ হয়। উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন পরোক্ষ কর এবং এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স, ভ্যাট ইত্যাদি বিলুপ্ত করে কিন্তু অভিন্ন একটা কর ব্যবস্থা প্রবর্তন করা। পরিচালনা হচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলোকে যৌথভাবে গঠিত জিএসটি কাউন্সিল দ্বারা কিন্তু পরিচালিত হয়। এটা জিএসটির ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, আর হচ্ছে জিএসটিএন হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নেটওয়ার্ক নামক বিশেষ সংস্থা হচ্ছে জিএসটি পোর্টাল কিন্তু পরিচালনা করে। তারপরে দেখো, যদি তাপমাত্রা বেড়ে যায় তবে শব্দের বেগ কী হবে? কমে যাবে, বেড়ে যাবে, শূন্য হবে না অনন্ত হবে? দেখো, তাপমাত্রা বাড়লে কিন্তু শব্দের বেগও বাড়ে। গ্যাসের তাপমাত্রা বাড়লে অণুগুলির গতি বেড়ে যায়, আর এতে শব্দ তরঙ্গ দ্রুত এক অণু থেকে অন্য অণুতে কিন্তু সংক্রামিত হয়, ফলে কিন্তু শব্দের গতিবেগ কিন্তু বেড়ে যায়। তারপরে কোশ্চেন, রাজস্থানের বৃহত্তম শহর কোনটি? বিকানের, জয়পুর, কোটা না জয়সলমের? তাহলে হচ্ছে জয়পুর। জয়পুর হচ্ছে কিন্তু রাজস্থানের সবথেকে বৃহত্তম শহর। রাজস্থানের কোথায়? পূর্বাঞ্চলে কিন্তু অবস্থিত। দ্য পিঙ্ক সিটি। শহরের ঐতিহ্য গোলাপি রঙের স্থাপত্যের জন্য বিখ্যাত। অর্থাৎ এই জয়পুরকে বলা হয় কিন্তু দ্য পিঙ্ক সিটি। তারপরে দেখো, জয়পুর সম্পর্কে আরও তথ্য, যে জয়পুর শহরটা প্রতিষ্ঠাতা করেছিল কে? মহারাজা সাইওয়াই জয় সিং দ্বিতীয়, 1727 সালে। বিখ্যাত স্থান হচ্ছে রাজস্থানের আম্বার দুর্গ, হাওয়া মহল, সিটি প্যালেস, জলমহল। আর জয়পুর লিটারেচার ফেস্টিভ্যাল, তিজ উৎসব এবং কাইট ফেস্টিভ্যাল। এই যে কাইট ফেস্টিভ্যাল, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, যে কাইট ফেস্টিভ্যাল কোন রাজ্যে অবস্থিত বা কোন রাজ্যের, সেটা হচ্ছে রাজস্থানের। 2019 সালে জয়পুরকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য শহর হিসেবে ঘোষণা করেছে। এটা কিন্তু পরীক্ষায় আসবে, যে কত সালে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে জয়পুরকে ঘোষণা করা হয়েছে? 2019 সালে। পরবর্তী কোশ্চেন দেখো, যদি একটি বস্তুর উপর প্রয়োগ করা বলকে ধ্রুবক, ঠিক আছে, সেই বল
এবং বল প্রয়োগের দিকে বস্তুটি স্মরণের গুণফল হিসেবে ব্যক্ত হয় কোনটি? ঘাত, মন্দন, ত্বরণ না কৃতকার্য? এটা হচ্ছে কৃতকার্য, কারণ আমরা জানি বল ও স্মরণের গুণফলই হচ্ছে কাজ, মানে কৃতকার্য। পরে দেখো যে কোন যৌগটির কাঠামো হলো কার্বন শৃঙ্খলের একটি যৌগ? প্রোপেন, মিথেন, বুটানল না বেনজিন? এর উত্তর হয়ে যাবে কিন্তু বেনজিন। দেখো সরাসরি পিএইচ কাগজ ব্যবহার করে কোনটির পিএইচ পাওয়া যাবে না, মানে সরাসরি ব্যবহার করতে হবে? জুস, জল, কালি না সোডিয়াম, কঠিন সোডিয়াম বাইকার্বনেট? এটার উত্তর হয়ে যাবে কিন্তু সোডিয়াম বাইকার্বনেট। তারপরে দেখো রোহিঙ্গারা কোন দেশের সম্প্রদায়? নেপাল, ভুটান, মায়ানমার না বাংলাদেশ? তোমরা জানো যে রোহিঙ্গা সমস্যা হয়েছিল, এর রোহিঙ্গারা কোন দেশের? মায়ানমার দেশের, কিন্তু মায়ানমারের পূর্ব নাম হচ্ছে বার্মা। এই যে রিসেন্ট হচ্ছে মায়ানমারে একটা ভূমিকম্প হয়ে গেল, সেই ভূমিকম্প নিয়ে এবং মায়ানমার দেশ সম্পর্কে কিন্তু আমি দুটো ভিডিও বানিয়ে রেখেছি, সেই দুটো ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই কিন্তু ভিডিও দুটো দেখবে, কারণ আপকামিং এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো F1 জনুর মধ্য যে বৈশিষ্ট্য যে বিদ্যমান ও পরিচ্ছন্নতগতভাবে দেখা যায় সেটি হলো কি? প্রচ্ছন্ন, প্রকটতা, উত্তরাধিকার না সবগুলো? এটার উত্তর হয়ে যাবে প্রকটতা, অর্থাৎ প্রকটতাকে কিন্তু বৈশিষ্ট্য কিন্তু বিদ্যমান এবং পরিষ্কারভাবে কিন্তু এটা দেখা যায়। পরবর্তী কোশ্চেন দেখো যে একটি গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠটির কেন্দ্রবিন্দুকে কি বলে? প্রধান অক্ষ, ফোকাস, মেরু, ব্যাসার্ধ? তাহলে কি বলে? মেরু। অর্থাৎ গোলীয় দর্পণের প্রতিফলকের পৃষ্ঠটির কেন্দ্রবিন্দুকে কি বলে? মেরু। পরবর্তী দেখো নিম্নোক্ত কোনটির মনেরা শ্রেণীর অন্তর্গত নয় বলেছে? ডায়াটম, ব্যাকটেরিয়া, সায়ানোকোজেন না মাইকোপ্লাজমা? উত্তর হয়ে যাবে কিন্তু মাইকোপ্লাজমা। তারপর দেখো একটি মৌলে পারমাণবিক সংখ্যা 13, তবে মৌলটি কতগুলো কক্ষপথে বিদ্যমান? 2, 1, 4 না 3? তাহলে 3টি কক্ষপথে বিদ্যমান। দেখো কত বলেছে? পারমাণবিক সংখ্যা 13। আমরা এর আগে করলাম হচ্ছে এর ফর্মুলা হচ্ছে 2n², ঠিক আছে? অর্থাৎ প্রথম কক্ষ হচ্ছে দুটো, মানে এনের স্কোয়ার, একের স্কোয়ার একই হবে, তাহলে প্রথম কক্ষে দুটো। দ্বিতীয় কক্ষে কটা? দ্বিতীয় কক্ষকে 2 এর স্কোয়ার কত? 4, 4 দুগুণে 8টা, আর বাকি থাকছে কটা? 3টে। তাহলে 3টে শেষ কক্ষে থাকবে, তো কটা কক্ষ হচ্ছে? 1, 2, 3টে, তাহলে কটা কক্ষ? টোটাল 3টে কক্ষ। দেখো পরবর্তী কোশ্চেন যে 52 কেজি হিলিয়ামতে কত মোল উপস্থিত থাকে? এটার আগে জানতে হবে যে হিলিয়াম মানে হিলিয়ামের মোলার ভর কত? মোল হচ্ছে 4 গ্রাম মোল, মানে 1 মোলে থাকে হচ্ছে 4 গ্রাম, ঠিক আছে? এখানে বলছে 52, তাহলে হচ্ছে অপশন অনুসারে কিন্তু এটা 52 হবে না, এটা 52 গ্রাম হলে ঠিক হবে কিন্তু, ঠিক আছে? এটা হচ্ছে 1300 হয়ে যাবে, তাহলে 52 কেজি বলেছে, তাহলে এখানে 4 তেরং 52, তার মানে 13 হচ্ছে অপশন, এটাই সঠিক। পরবর্তী কোশ্চেন দেখো কোনটি পরিমাপ করতে ভোল্টমিটার ব্যবহার করা হয়? বিভব প্রভেদ, চৌম্বকীয় আবেশ, বিদ্যুৎ না পরিবাহিতা? বিভব প্রভেদ। ভোল্টমিটারের একক হচ্ছে কি? ভোল্ট। পরবর্তী কোশ্চেন দেখো লেড পেন্সিলে লেড থাকে কত পার্সেন্ট? 2%, 3%, 6% না 0%? এটার উত্তর হিসেবে 6%। দেখো এটি আসলে গ্রাফাইট, মানে লেড পেন্সিল হচ্ছে গ্রাফাইট ও ক্লে মাটির কিছু অংশ মিশ্রণ করে কিন্তু লেড তৈরি করা হয়। প্রাচীনকাল থেকে লেড পেন্সিলের নামকরণের জন্যই কিন্তু অনেকে ভুল করে নিয়েছে লেড পেন্সিল লেড থাকে, কিন্তু বাস্তবে কিন্তু এটি হচ্ছে কি? গ্রাফাইট। দেখো একটা অঙ্ক দিয়েছে, দেখো এই ধরনের ছোট্ট ছোট্ট অঙ্কগুলো কিন্তু থেকে যাবে, সেই অঙ্কগুলো কিন্তু মন দিয়ে দেখো। একটি শ্রেণী সমবায় যুক্ত রোধ তিনটি হচ্ছে 20 ওহম, 3টি রোধ আছে সেটা হচ্ছে 20 ওহম করে। কুণ্ডলীর সমগ্র রোধ কত? দেখো শ্রেণী সমবায় যুক্ত হয়েছে মানে হচ্ছে শ্রেণী সমবায় যুক্ত হলে A+B+C, ঠিক আছে? যতগুলো থাকবে এইভাবে যুক্ত করে দিলে হয়ে যাবে, মানে 3টে আছে, 3টে 20 যোগ করে দেবা, ঠিক আছে? 3টে 20 যোগ করলে কত হবে? 60। অপশন হচ্ছে সি, মানে 3 নম্বর অপশন 60 সঠিক অ্যান্সার। তারপরে দেখো মানুষের রক্তে সর্ববৃহৎ রক্তকণিকা হলো কোনটা? হেনাসাইট, বিটাসাইট, মোনোসাইট না লিম্ফোসাইট? এটা হচ্ছে মোনোসাইট সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো আমাদের হাতের তালুতে কোন ধাতুটি গলে যায়? ক্যালসিয়াম, গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম না ম্যাগনেসিয়াম? হচ্ছে গ্যালিয়াম। এবার গ্যালিয়ামের বৈশিষ্ট্যগুলো দেখে নেব। দেখো গ্যালিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে গ্যালিয়াম একটি ধাতু যা খুবই কম তাপমাত্রায় গলে যায়, এটি কিন্তু 29.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করে, অর্থাৎ হাতের তাপমাত্রা যা সাধারণত হচ্ছে আমাদের হাতের তাপমাত্রা, মানে আমাদের শরীরে মানুষের শরীরের হাতের তাপমাত্রা 36.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 37.5 ডিগ্রি সেলসিয়াস গ্যালিয়ামকে গলানোর জন্য যথেষ্ট। গ্যালিয়াম সাধারণত অর্ধতাপ পরিবাহী অনেক বৈদ্যুতিক ডিভাইসে কিন্তু এটি ব্যবহার করা হয়। তারপরে দেখো কে
উইম্বলডন ফিমেল ডাবলসে জেতা প্রথম ভারতীয় মহিলা? সাইনা নেহওয়াল, সানিয়া মির্জা, তারা আয়ার না লীলা বাইস? এটার উত্তর হচ্ছে সানিয়া মির্জা। দেখো উইম্বলডন ডাবলসে প্রথম ভারতীয় যদি মহিলা বলে তাহলে হচ্ছে মীরা দেবী। মীরা দেবী কত সালে? 1966 সালে উইম্বলডন মিক্স ডাবলসে শিরোপা জয় করেন। তবে যদি শুধুমাত্র ফিমেল ডাবলস, এখানে বলেছিল শুধুমাত্র ফিমেল ডাবলসের কথা বলেছে, সেটা হচ্ছে সানিয়া মির্জা জিতেছে। কত সালে? 2015 সালে। তিনি ইয়ানেটা পিরোকোভার সাথে মিশ্র যৌথ খেলা কিন্তু বিজয়ী হন। দেখো কোন প্রাচীন গ্রন্থটি পঞ্চম বেদ নামে পরিচিত? এটা অপশন অনুসারে রামায়ণ, মহাভারত, পুরাণ, গীতা। এই 4টে অপশন অনুসারে কিন্তু মহাভারত কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, কিন্তু পঞ্চম বেদ হিসাবে কিন্তু আসলেই পরিচিত হচ্ছে অথর্ববেদ। তোমরা জানো যে বেদের হচ্ছে 5টা ভাগ আছে, ঠিক আছে। দেখো ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ, ঠিক আছে। এই যে 4টে ভাগ, ঠিক আছে। এবার হচ্ছে কি অথর্ববেদ। অথর্ববেদের হচ্ছে টপিকটা কি, মানে এর বিষয়টা কি? দেখো এটি মূলত মন্ত্র, প্রার্থনা, চিকিৎসা, আচার অনুষ্ঠান এবং জাদুটোনা সম্পর্কিত নিয়ে কিন্তু গঠিত। তাছাড়া হচ্ছে অথর্ববেদ মানব জীবন, সমাজ এবং আধ্যাত্মিকতার পাশাপাশি যে দৈনন্দিন জীবন এবং বিভিন্ন সমস্যার সমাধানও কিন্তু প্রদান করে। দেখো কার দেওয়ালে সংকোচনের ফলে গর্ভবেদন ঘটে? গর্ভবেদন মানে হচ্ছে প্রসবও ঘটে। টিবি আর ডিম্বাশয়, জরায়ু না তলপেট? তোমরা জানো হচ্ছে জরায়ু। জরায়ুর সংকোচনের ফলে কিন্তু গর্ভবেদন ঘটে। তারপর হচ্ছে গর্ভাবস্থার শেষে যখন শিশুটি প্রস্তুত হয় জন্ম নিতে, তখন গর্ভাশয়ের পেশি সংকুচিত হতে শুরু করে, যা হচ্ছে অন্তঃস্রাবী সংকোচন নামে পরিচিত। এই সংকোচনগুলি গর্ভাশয়ের দেওয়ালের পেশি থেকে উদ্ভূত হয় এবং এগুলি গর্ভাশয়কে সংকুচিত করতে শুরু করে, যার মাধ্যমে শিশুটি জন্মের পথের দিকে ধাবিত হয়। এবং সেই সময় একটা অক্সিটোসিন নামে হরমোন এই সংকোচন প্রক্রিয়াকে উৎসাহিত করে, যা প্রসবের সময় বিশেষ গুরুত্বপূর্ণ। তাহলে প্রসবের সময় একটা হরমোন খরিত হয়, সেটা হচ্ছে অক্সিটোসিন। তারপরে দেখো মানুষের শ্বসনতন্ত্রে বিদ্যমান রঞ্জক হলো কি? হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, মেলানিন না ক্যারোটিন? উত্তর হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হচ্ছে এক প্রকার প্রোটিন যা লোহিত রক্তকণিকায় বা আরবিসিতে থাকে। এটি ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে শরীরের বিভিন্ন অংশ কিন্তু পৌঁছে দেয়। তারপরে দেখো কত সালের ঘটনাকে ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন বলে? 1853, 1855, 1856 না 1857? তাহলে উত্তর হয়েছে কিন্তু 1857 সালের ঘটনাকে বললেন ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন। দেখো 1857 সালের ঘটনাকে ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন বা প্রথম সিপাহী আন্দোলন মানে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বলা হয়। এই বিদ্রোহ শুরু হয়েছিল 1857 সালের 10ই মে হচ্ছে মেরুটে, দক্ষিণ ভারতের হচ্ছে মেরুটে। এটি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে বৃহৎ এক বিদ্রোহ, যেখানে সিপাহীরা সৈনিক, কৃষক, জমিদার, সাধারণ মানুষ সবাই কিন্তু অংশগ্রহণ করেছিল। মঙ্গল পাণ্ডে এই সিপাহী যিনি বিদ্রোহ শুরু করেছিলেন। মঙ্গল পাণ্ডে কোথায় থেকে ছিলেন? ব্যারাকপুরে। দেখে নাও যে এই লিস্টটা দিচ্ছে, এই লিস্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখো দিল্লিতে এই সিপাহী বিদ্রোহের নেতা কে ছিল? বাহাদুর শাহ জাফর। ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই, কানপুরে হচ্ছে নানা সাহেব, লখনৌতে বেগম হজরত মহল, আর বিহারে হচ্ছে কুয়ার সিং, আর মধ্যপ্রদেশে তাতিয়া তবি। তাহলে এই যে তোমাদের লিস্টটা দিয়ে দিলাম, কিন্তু এই লিস্ট থেকে কিন্তু কোশ্চেন আসে যে কোথাকার কে নেতা ছিলেন সিপাহী বিদ্রোহের, এটা কিন্তু নোট ডাউন করো। দেখো এর মাঝে মাঝে যে কোশ্চেনের সাথে সাথে যে টপিকগুলো দিয়ে দিচ্ছি তোমাদের, এই টপিকগুলো থেকেই কিন্তু কোশ্চেন আসবে। তারপরে দেখো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7 হলে নাইট্রোজেন পরিবারের তৃতীয় মৌলটির পারমাণবিক সংখ্যা হবে কত? দেখো 32, 33, 65 না 21? উত্তর হয়ে যাবে কিন্তু 33। দেখো নাইট্রোজেন পরিবারের গ্রুপ হচ্ছে 15 সদস্যরা। নাইট্রোজেনের এন হচ্ছে পারমাণবিক সংখ্যা 7, প্রথমটা ফসফরাস হচ্ছে দ্বিতীয় পারমাণবিক সংখ্যা কত? 15, এবং তৃতীয় হচ্ছে কি আর্সেনিক। দেখো তৃতীয়টাই জানতে চাই, তৃতীয় হচ্ছে আর্সেনিক, আর্সেনিক পারমাণবিক সংখ্যা হচ্ছে 33। আর চতুর্থ হচ্ছে অ্যান্টিমনি, পারমাণবিক সংখ্যা 51, বিসমাথ হচ্ছে পঞ্চম, এটা হচ্ছে 83। তাহলে নাইট্রোজেন পরিবারের তৃতীয় মৌলটির নাম হচ্ছে আর্সেনিক, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে কিন্তু 33। তাহলে এটাই হচ্ছে কিন্তু সঠিক অ্যান্সার। তাহলে এই ছিল আজকের কিছু তোমাদের ইম্পর্টেন্ট জিকে, এই শিফটের সমস্ত জিকে। তাহলে তোমরা বলতে পারো যে দাদা কেন 26খানা কোশ্চেন হলো? কারণ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি বাদ দিয়েছি, সেই জন্য 26খানা কোশ্চেন হয়েছে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং হচ্ছে কমেন্ট করো তোমাদের আর কোন কোন ধরনের বিষয়ে কিন্তু কোশ্চেন দরকার। সবাই ভালো করে প্রিপারেশন নাও। জয় হিন্দ, জয় ভারত।